কর্নেল অলি আহমেদের একটি একান্ত সাক্ষাৎকার নিয়েছে নিউজ 24। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনীতিবিদরা এখন সবচেয়ে বেশি দুর্নীতিপরায়ণ এবং রাজনৈতিক দল হলো দুর্নীতির কর্পোরেট হাউস। প্রশ্ন আছে, রাজনৈতিক দলগুলো করোনাকালীন এই সময়ে কতটুকু কি করছে সেসব নিয়েও। রাজনৈতিক দলগুলো সরবে ফিরছে কিনা, জনগণের কাছাকাছি আছে কিনা, সঠিক রাজনীতি করছে কিনা সে নিয়ে প্রশ্ন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর ভেতরেই আছে। অহরহই আমরা একটি রাজনৈতিক দলকে অপর রাজনৈতিক দলকে সমালোচনা করতে শুনি, একটি রাজনৈতিক দলের নেতাদেরকে অপর রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা করতে শুনি। তাহলে বাংলাদেশ যখন এই 50 বছরে পা দিতে যাচ্ছে, তখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কি সঠিক পথে আছে? বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতি কতটুকু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেই সব নিয়েই আজ আলোচনা করব CSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি দুজন, আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব SM কামাল হোসেন এবং আমার সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হারুনুর রশিদ MP। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব হারুনুর রশিদ, আপনাকে দিয়েই। বিএনপির ভেতরে এখন নানা রকম তোলপাড় চলছে বলেই বাইরে খবর আসছে। বিশেষ করে দুইজন ভাইস চেয়ারম্যানকে শোকজ করা, তাকে ঘিরে নানা রকম বিষয়ে প্রথমত 25টি কমিটিতে না রাখা, গণমাধ্যমে প্রকাশের পর আবারও কমিটিতে মেজর হাফিজকে রাখা, এইসব বিষয় নিয়ে এখন আলোচনায় আছে বিএনপি। আপনি কি মনে করেন যে বিএনপির তার রাজনীতি ঠিক পথে এগোচ্ছে? ধন্যবাদ আজকে আমাকে এই নিউজ 24-এ সংযুক্ত করার জন্য। আজকে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকার পরেও এমন একটি বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন। এখানে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন পথে, এটি নিয়ে আমার মনে আলোচনা হওয়া উচিত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুজন শীর্ষ নেতার শোকজকে নিয়ে যে আলোচনা হচ্ছে, একটি রাজনৈতিক দলের নেতা সে পর্যায়েরই হোক না কেন, তার বিরুদ্ধে শোকজ বা তাকে জিজ্ঞাসাবাদ করার এটা সাংগঠনিক একটি প্রক্রিয়া। এটি আমরা মনে হয় সকলেই স্বীকার করব যে আমাদের চলার পথে অনেক সময় তথ্যগত অনেক বিভ্রাট থাকে, ইনফরমেশন গ্যাপের কারণে অনেক সময় সেই তথ্যগুলো জানার জন্য আপনার শোকজ করা হয়, পত্র দেওয়া হয় এবং পত্রে যথাযথ উত্তর পাওয়ার পরে পার্টির নীতি নির্ধারণী ফোরাম সে ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আজকের রাজনীতির বাংলাদেশের অবস্থানটা কোথায়। এখানে আমাদের বাংলাদেশের একজন অন্যতম বীর মুক্তিযোদ্ধা জনাব কর্নেল অলি আহমেদ, উনি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আপনাদের যে আপনি সূত্রপাত করেছেন, আসলে তো বাংলাদেশের বর্তমান রাজনীতিটা দুষ্ট চক্রের মধ্যে আজকে আবর্তিত হয়ে গেছে এবং দুষ্ট চক্রের মধ্যেই আজকে রাজনীতি ঘুরপাক খাচ্ছে। তাহলে এর দায় কার? এই দুষ্ট চক্রের রাজনীতিকে নিয়ে গেল কারা? নিয়ে গেল কোন দল? রাজনীতিবিদরা নিয়ে গেছে, যারা রাষ্ট্র ক্ষমতা আজকে দখল করে আছে, তাদের এই পদচারণা, তাদের এই অবস্থার কারণে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে আমাদের নীতি নৈতিকতা, আজকে আমাদের মূল্যবোধের যে চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে জাতিকে যেভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে, আজকে 50 বছর আমরা পূর্তি করতে যাচ্ছি দেশের। আজকে যারা দেশের আমরা বুদ্ধিজীবী বলি, আজকে কেউ কোনো মন্তব্য করলেই সেটি আওয়ামী লীগের পক্ষে গেলে তারা রাজাকার হলেও, তারা আপনার স্বাধীনতা বিরোধী হলেও তারা মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে। আর দেশের বীর মুক্তিযোদ্ধারা যারা প্রকৃত সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তি, তারা যখনই কোনো আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করলে তারাই হয়ে যাচ্ছে বিএনপি, না হয় তারাই হয়ে যাচ্ছে স্বাধীনতা বিরোধী, তারাই হয়ে যাচ্ছে আপনার দেশের শত্রু। এরকম একটি আবহাওয়া তৈরি করা হয়েছে। জি, আমি আপনার কাছে আসছি জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আসছি। আপনার দুজন অতিথি আছেন। জনাব SM কামাল হোসেন, আওয়ামী লীগ দেশকে দুভাগে ভাগ করে দিয়েছে এবং আওয়ামী লীগের বিরোধিতা করলেই রাজাকার তকমা দেওয়া হচ্ছে। জনাব হারুনুর রশিদের অভিযোগ, কি বলবেন আপনি? আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচক জনাব হারুন সাহেবকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আওয়ামী লীগ দেশকে বিভাজনের রাজনীতিতে নিয়ে যাচ্ছে, কথাটা মনে হয় ঠিক না। আওয়ামী লীগ মনে করে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ করা। এই দল যখন প্রতিষ্ঠা লাভ করেন, তখন পাকিস্তান নামক একটি দেশে, যে দেশ ছিল ধর্মকে উপর ভিত্তি করে যে দেশের প্রতিষ্ঠা হয়েছিল,
সাম্প্রদায়িকতার রাজনীতিকে ধারণ করে যে রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র, যে রাষ্ট্র বাঙালিকে শোষণ, নিপীড়ন, নির্যাতন করার জন্য যে রাষ্ট্রের জন্ম হয়েছিল, সেই রাষ্ট্রের যারা ক্ষমতাসীন তৎকালীন মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে এই জনপদের মানুষকে মুক্তির লক্ষ্যে, মানুষের কল্যাণে একটি অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সেদিন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা লাভ করেছিল। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান জন্মের কয়েকদিনের মধ্যেই, এবং গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে বাঙালি জাতির একমাত্র প্রতিনিধি, যিনি 14টি বছর পাকিস্তানের কারাগারে জেল খেটেছেন, দুইবার ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছেন, তিনবার যাকে রাহুলের মিয়ালি কারাগারে যার প্রহসনের নামে বিচারের নামে প্রহসনের বিচার করে যার মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্যে দিয়ে কবর খোঁড়া হয়েছিল, কার্যকর করে কবর খোঁড়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেই বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে যখন গোটা বাঙালি ঐক্যবদ্ধ দেশটাকে স্বাধীন করলো, তখনও এই দেশের কিছু লোক স্বাধীনতার বিরোধিতা করেছে, পাকিস্তান রক্ষার নামে স্লোগান তুলেছে এবং বঙ্গবন্ধুকে দেশদ্রোহিতা বলে আখ্যায়িত করেছে। আপনি কি বলছেন যে মুক্তিযুদ্ধের পরেও দুই ভাগ ছিল বাংলাদেশ? দেশ স্বাধীন হওয়ার পরেও দুই ভাগ ছিল? স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে মানুষ যখন আবার দেশটাকে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করলো এবং একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সেই বাংলাদেশকে যখন বঙ্গবন্ধু ঘুরে দাঁড় করালেন, তখন কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। তখনও কিন্তু কিছু লোক অতি বিপ্লবের স্লোগান দিয়েছে, মুসলিম বাংলার স্লোগান দিয়েছে, পাটের গুদামে আগুন দিয়েছেন, ঈদের জামাতে আওয়ামী লীগের এমপিকে গুলি করে হত্যা করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে সামরিক শাসক জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার মধ্যে দিয়েই আবার জাতি দ্বিধা বিভক্ত হলেন, প্রকাশ্যে দ্বিধা বিভক্ত হলেন। একটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে, একটা হচ্ছে পাকিস্তানের ধারাকে ধারণ করেন, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের ধারাকে ধারণ করেন। জাতিকে বিভক্ত করছে কারা? আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, অথচ 1971 সালের 10ই এপ্রিল যে সরকার গঠন হয়েছিল, যে সরকার 1971 সালের 17ই এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে যে সরকার আজকের মেহেরপুরের মুজিবনগরে শপথ নিয়েছিল, সেই সরকারের অধীনে আজকে হারুন ভাইয়ের নেতা জিয়াউর রহমান সেই সরকারের অধীনে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন। ইনি আমার বিতর্ক থাকতে পারে, কিন্তু সত্যই সেই সরকারের অধীনে বেতন নিয়েছে, সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন। সেই 10ই এপ্রিলকে যারা স্বীকার করে না, সেই 17 এপ্রিলকে যারা স্বীকার করে না, এবং বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক অভিন্ন, সেই জায়গাটায় যারা দাঁড়ায় না, তাহলে তারা তো দেশটাকে দ্বিধাবিভক্ত ওইখান থেকে করছে। এটা দ্বিধাবিভক্ত রাজনৈতিক কারণ হচ্ছে, একটা হচ্ছে পাকিস্তানের ধারা প্রতিষ্ঠা করার জন্য, সাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করার জন্য, বাংলাদেশকে তার মানে পূর্বের ধারায় ফিরিয়ে নেওয়া, যে পাকিস্তানের ধারা ছিল সেই ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য। আর একটা শক্তি হচ্ছে বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, এই দুই ধারা তো আছে এই রাজনীতি। আমি আপনার কাছে আসছি জনাব হারুনুর রশিদ। আপনার অভিযোগ জনাব এস এম কামাল হোসেন মানতে নারাজ, বরং তিনি বলছেন যে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর জাতি প্রকাশ্যে দ্বিধা বিভক্ত হয়েছে, সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক রাজনীতি এই দুটি ভাগে। কি বলবেন আপনি? জি, এখানে আমাদের একটা জিনিস বলে গেলে চলবে না। 1947 সালে দেশ বিভাগ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্টি হয়েছিল, তাতে কোনো সন্দেহ নাই। ব্রিটিশ থেকে বাংলাদেশ এবং পাকিস্তান এবং ভারত যে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, সেই দিন যদি 1947 সালে আপনার এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান দুইটি রাষ্ট্র, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি না হতো, তাহলে 71-এর সৃষ্টি হতো কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। 71-এর যে মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছিল, সেটির পিছনে অন্যতম কারণ ছিল যে পাকিস্তানি খান শাসনেরা তারা বাংলাদেশের মানুষের অধিকার, ন্যায়সঙ্গত যে দাবি, সেগুলোকে তারা পদদলিত করেছিল, যারই ফলশ্রুতিতে জনমত গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব একটি প্রেক্ষাপট তৈরি করেছিলেন এবং 70-এর নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন এবং পাকিস্তানের তিনি সেদিন শাসনকর্তা হতে চেয়েছিলেন। সেদিন পাকিস্তানিরা
পশ্চিম পাকিস্তানে সেই শাসনভার তার গায়ে তাকে অর্পণ করে নাই। যে কারণেই তো আপনার 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং মুক্তিযুদ্ধে আপনার ঝাঁপিয়ে পড়েছে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করেছে। তার পরবর্তীতে দেশ গঠনের সময় বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার পরে উনি 73 নির্বাচনের 72 নির্বাচনের মধ্যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছে। আমার কথা হচ্ছে রাজনীতিতে মতভেদ মতপার্থক্য থাকবেই। যদি মতভেদ মতপার্থক্য না থাকতো তাহলে তো বিএনপি আর আওয়ামী লীগ নামে বা এতগুলো রাজনৈতিক দল তো তৈরি হতো না। প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা দর্শন, একটি মতভেদ, একটি মতপার্থক্য থাকবেই এবং মতভেদ মতপার্থক্য কোনো দোষের নয়। মতভেদ মতপার্থক্য তখনই সংঘাত এবং সংঘর্ষের রূপ নেয় যখন আমরা যে আইন বা যে সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রণীত করছি, যেটা যখন আমি মানছি না, লঙ্ঘন করছি, তখনই কিন্তু আপনার সংঘাত এবং সংঘর্ষের তৈরি হয়। আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে 50 বছর পরেও আমরা এই একটা ইস্যু নিয়ে এখনো আমরা কথা বলে চলেছি। অথচ আমাদের বাংলাদেশের সংবিধান যে মৌলিক অধিকারগুলি মানুষের দিয়েছে, বাংলাদেশের সংবিধান যে সমস্ত জায়গাগুলো আমাদের নিশ্চিত করার জন্য বলা হচ্ছে, সেই জায়গাগুলো আজকে যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে সেই জায়গাগুলোকে আমরা নিশ্চিত করতে পারছি? আজকে আমরা সেই জায়গাগুলো আমরা মানছি না, সেই জায়গাগুলো আমরা অবজ্ঞা করছি, সেই জায়গাগুলোকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করছি, যার ফলশ্রুতিতে কিন্তু সংঘাত এবং সংঘর্ষের তৈরি হচ্ছে। এখানে জিয়া রহমান সাম্প্রদায়িক রাজনীতি করবে কেন? জিয়া রহমান আজকে কামাল ভাইকে আমি প্রশ্ন করতে চাই যে আপনার দলের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা বীর উত্তম রয়েছে, বীর শ্রেষ্ঠ রয়েছে, আপনি তার ঘোষণা দেন। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের চাইতে আমাদের দলের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। জি, প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা আমার দলে অবশ্যই বেশি। আমি আপনার কাছে আসছি। আপনার প্রশ্ন নিয়ে আমি জনাব এস এম কামাল হোসেনের কাছে যেতে চাই যে আওয়ামী লীগে কতজন বীর বিক্রম বীর উত্তম রয়েছেন? জনাব হারুনুর রশিদ দাবি করছেন যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা বিএনপিতে বেশি। আমি আপনার বলি, মুক্তিযুদ্ধ হচ্ছে চেতনার বিষয়। উনি যে কথাটা বললেন যে 70-এর নির্বাচনে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর পর ম্যান্ডেট দিয়েছিলেন, বঙ্গবন্ধুকে তারা ক্ষমতা দিতে চায়। বঙ্গবন্ধু যদি ক্ষমতা নিতে চেতেন, বাংলাদেশ বঙ্গবন্ধু কিন্তু সরওয়ার্দী সাহেবের মৃত্যু দিবসে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছেন আজ থেকে পূর্ব বাংলার নাম হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু যে বাংলাদেশকে স্বাধীন বাঙালিকে একটি স্বাধীন জাতি উপহার দেবে, এই স্বপ্ন বঙ্গবন্ধু ঠিক করেছেন, স্বপ্ন দেখেছেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি প্রতিটি পদক্ষেপ নিয়েছেন এবং উনি প্রতিটি পদক্ষেপ এমন ভাবে নিয়েছেন যে বাংলার মানুষ উনাকে গ্রহণ করেছেন, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা বঙ্গবন্ধু নিতে পেরেছেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, ওই ভাষণটা যারা উপলব্ধি না করে, যারা বলেন, আমি বলি একজন রাজনৈতিক ব্যক্তি কি বলতে পারেন যে লক্ষ্য নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে বাঙালি স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছেন, ব্রিটিশ গেছে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালি স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছেন এবং বাঙালি রক্ত দিয়েছেন, 52 সালের ভাষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, বাঙালি স্লোগান দিয়েছে আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। ইতিহাস কোথায় বিকৃত হয়, কোথায়? ওনারা বলে ফেলালেন জিয়া রহমানের একটি ঘোষণার ভিতর দিয়ে গোটা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কোথায় 7ই মার্চ, যে ভাষণ আজকে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভাষণ, যে ভাষণের প্রতিটি শব্দ হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য নির্দেশনা। হারুন বেরা যদি বুঝে না বুঝার ভান করে তাহলে তো জাতি দ্বিধা বিভক্ত হবে। সত্য করার চেষ্টা করলে জাতি দ্বিধা বিভক্ত হবে। খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা করলে জাতি দ্বিধা বিভক্ত হবে। উনি বললেন সাম্প্রদায়িকতার রাজনীতি, উনি বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন। বহুদলীয় গণতন্ত্রের নামে যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, যে জামাত শিবিরদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, তাদেরকে বহুদলীয় গণতন্ত্রের নামে উনি রাজনীতি করার সুযোগ দিলেন এবং গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনলেন, নিজামীদের রাজনীতি করার সুযোগ দিলেন। অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি। আমি যেটা বলছি, হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য তো এক হতে পারে না, রাজনৈতিক মতপক্ষ তো থাকতে পারে, কিন্তু মূল জায়গায় তো এক থাকতে হবে। আমার মুক্তিযুদ্ধ, আমার বাংলাদেশ, আমার স্বাধীনতা, এই জায়গায় তো এক থাকতে হবে। এই জায়গাটাই তো বিএনপি এক না। বিএনপি বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, এই জায়গাটা বিশ্বাস করে না। এই জায়গাটা বিশ্বাস না করলে তো জাতি দ্বিধা বিভক্ত হবেই। কারণ একটি মুক্তিযুদ্ধের ধারায় বিশ্বাস করে যে 20 থেকে 22% লোক সেদিন
মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছিল, যারা ভোট দিতে যায়নি, যারা পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তাদের প্রতিনিধিত্ব করছেন আজকে বিএনপি। জি, আমি আপনার কাছে আপনি দেখেন, আমি এক সেকেন্ড একটু শেষ করে দিই। আপনি দেখেন 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর জাসদ যখন সমাবেশ করত, সেই সমাবেশ বড় বড় সমাবেশ হতো না? 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান যখন সেই শক্তির প্রতিনিধি হলো, তখন জাসদ কিন্তু আস্তে আস্তে দেখেন আপনি সেই সমাবেশ কিন্তু আর জাসদ করতে পারলাম। অর্থাৎ যে শক্তি 1971 সাল পর্যন্ত পাকিস্তানকে ধারণ করেছেন বঙ্গবন্ধু বাঙালির বিরুদ্ধে, আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে, কারণ বঙ্গবন্ধু ছিল বাঙালির প্রতিনিধি, সেই শক্তি দেশ স্বাধীন হওয়ার পর যখন রাজনৈতিক নিষিদ্ধ হলো, সেই শক্তি কিন্তু একটি অংশে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ, একটি অংশে ছত্রছায়া শেখ শক্তি দাঁড়ালো। আবার 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার পর সেই শক্তি বিকল্প হিসেবে জিয়াউর রহমানকে তাদের নেতা হিসেবে মেনে নিল। আমি আপনার কাছে আসছি জনাব এস এম কামাল হোসেন। যারা হারুনুর রশিদ, আপনি বলছেন যে বিএনপিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি, কিন্তু জনাব এস এম কামাল হোসেন বলছেন যে বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে পুনর্বাসিত করেছে রাজনীতিতে। আসলে যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে সেই উত্তর কিন্তু আসছে না। কামাল ভাই যে আলোচনা করছেন, এটা গদভারা যে আলোচনা আওয়ামী লীগের, উনি একই ধারাবাহিকতা সেই আলোচনাগুলো চালিয়েছেন। আমি কামাল ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, বঙ্গবন্ধুকে বিএনপির কোন নেতা স্বাধীনতা যুদ্ধে বা স্বাধীনতার এই প্রেক্ষাপট রচনায় তার অবদানকে অস্বীকার করে? এই কথা তো কেউ বলে না। কিন্তু আপনারা জিয়াউর রহমানকে কখন রাজাকার বানিয়ে দিচ্ছেন, কখন পাকিস্তানের আইএস সে সদস্য বানিয়ে দিচ্ছেন, কখন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আপনার সংগঠিত হয়েছে, এই দেশ স্বাধীনতা অর্জন করেছে অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে। সুতরাং যার যেটা অবদান, যার যেটা অবস্থান, সেটা তো আমাদের স্বীকৃতি দিতেই হবে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমানকে একচ্ছত্র আধিপত্য দিয়ে দেওয়ার কথা এখানে বলা হচ্ছে না। জিয়াউর রহমান ওই সময়, আপনি তো জানেন যে বেগম মুজিবের 25 তারিখের যে উনি যে লেখাটা উনি প্রকাশ করেছেন, আমি পার্লামেন্টেও বলেছি যে ওই সময় তো জিয়াউর শেখ মুজিবকে যখন 25 তারিখ রাত্রে ধরে নিয়ে গেল পাকিস্তানিরা, তখন কি উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছিলেন? পারেন নাই। তখন ওই সময় উনি ঘোষণা দিলে উনি দেশদ্রোহী হতো, উনি রাষ্ট্রদ্রোহী হতো, ওনার ফাঁসি হয়ে যেত। যে কারণে সারা বিশ্ব যে তৎকালীন সময়ে নির্বাচিত একজন প্রতিনিধির প্রতি যে সম্মান, যে মর্যাদা সারা গণতান্ত্রিক বিশ্ব দিয়েছিল, সেই জায়গাটি থাকতো না। এটি স্বীকার করতে হবে। এটি আওয়ামী লীগকে আরো বিশ্লেষণের জায়গায় যেতে হবে। জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের যে প্রাপ্তি, যে সম্মান, যে মর্যাদা, সেটা দিতে হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এইখানে ভাবতে হবে যে আমরা যে 70 নির্বাচনের মধ্যে দিয়ে যে বাংলাদেশ চেয়েছিলাম, যে আমরা স্বাধীনতার মধ্য দিয়ে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ কি আমরা পেয়েছি? 1975 সালের আপনার একদলীয় শাসন বাকশাল কায়েম করা হলো, আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে বাকশাল গঠন করা হলো। সেই আওয়ামী লীগ তো জিয়াউর রহমান পুনরুজ্জীবন দিয়েছেন। সেই আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যে এখানে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, রাজনৈতিক দর্শনের মধ্য দিয়ে যা মতভেদ মতপার্থক্য থাকবে, জনগণের প্রকৃত ভোটের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে, দেশ শাসন করবে। আজকে এই 50 বছর পূর্তি উপলক্ষে কামাল ভাই বলতে পারবে দেশে নির্বাচনী ব্যবস্থা আছে। আপনি লক্ষ্য করেন, এই কয়েকদিন আগে আমাদের বিশিষ্ট 42 জন নাগরিক আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আপনার অভিযোগ দাখিল করেছে নির্বাচন কমিশনের অনিয়ম দুর্নীতির ব্যাপারে। এ ব্যাপারে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলছেন। এই বিষয়গুলো কি আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে? আজকে দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নাই, 5% লোক ভোট দিতে যায় না। নির্বাচন কমিশন সেখান থেকে বসে বলে সব ঠিকঠাক আছে, নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করছি। এই যে একটা বেহাল অবস্থা, একটা বেহাল দশা, এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। এখানে সাম্প্রদায়িক রাজনীতির তারা কয় পার্সেন্ট ভোটার? তারা আজকে দেখেন এই যে বর্তমান নতুন একটা ইস্যু তৈরি করা হয়েছে, এখানে ভাস্কর্য মূর্তিকে নিয়ে একটা নতুন ইস্যু তৈরি করা হয়েছে। এদিকে কেন্দ্র করে সরকার বসছে কাদের সাথে? আলেম ওলামাদের সাথে বসছেন। এবং আওয়ামী লীগের মন্ত্রী নেতারা বলছে এর পিছনে বিএনপির ইন্ধন আছে, অথচ বিএনপির সাথে কোনো আলোচনা নাই, বিএনপির সাথে কোনো বৈঠক নাই, এ ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নাই। অথচ এ ব্যাপারে আপনার বাইরে আওয়ামী লীগের নেতারা কখন বলছে, এই আলেম ওলামা তোমাদের ঘাড় মটকি দেবো, তুমি আসো দেখি তোমার সাথে এই করবি, আসো তোমার সাথে রাস্তায় নামো। আবার এদিকে সরকার আলোচনায় বসছে। এই যে আওয়ামী লীগের ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিমুখী রাজনৈতিক কথাবার্তা, এটি জনগণ আজকে অত্যন্ত স্পষ্ট। আমরা চাই যে আসেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা রচনা করি, আসেন আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের আবহাওয়া তৈরি করি। আমি আপনার কাছে আসছি জনাব এস এম কামাল হোসেন। জনাব হারুনুর রশিদ বলেছেন, তার মন্তব্য হলো যে আওয়ামী লীগকে পুনরুজ্জীবন দিয়েছেন জিয়াউর রহমান। এটি জনাব হারুনুর রশিদের মন্তব্য। শোনেন,
আওয়ামী লীগের শেষ করতে চাইছে আইয়ুব খান 58 সালে সামরিক শাসক জারি করে, আর জিয়া রহমান 1975 সালে ক্ষমতা নেওয়ার মধ্যে দিয়ে 4.5 লাখ আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করছে, খুন হয়। উনি যখন রাজনীতি করার উদ্দেশ্যে মাঠে নামলেন, তখন উনি বিকল্প কোনো পথ ছিল না রাজনৈতিক দল হিসেবে। আর উনি, আমার ভাই হারুন সাহেব যেটা বললেন, একদলীয় শাসন ব্যবস্থা না। বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল দলকে নিয়ে মহান সংসদে আইন করে উনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ একটি জাতীয় প্ল্যাটফর্ম করলেন, একটি জাতীয় সরকারের মতো। আজকে 14 দলীয় জোট আছে, বিএনপি সহ জামাতের জোট আছে, এরকম একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করলেন বলে। এবং সেই বক্তৃতাগুলো দেখেন, উনি বলছেন এইটা আমি পরীক্ষামূলক কর্মসূচি হিসেবে নিলাম, এটা কোনো স্থায়ী প্ল্যাটফর্ম না, আমি মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই কর্মসূচি আমি নিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এই সংক্ষেপে যাকে বলে বাকশাল, আমি গঠন করলাম। কিন্তু সেই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই কিন্তু তাকে হত্যা করা হলো, এবং হত্যা করার মধ্যে দিয়ে আমার ভাই যেটা বললেন যে আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই। গণতন্ত্র হত্যা তো শুরু হয়েছে 1975 সালের পর থেকে। আপনি বলতে পারেন যে এই 2টি নির্বাচন হয়েছে, 2টি নির্বাচনে ত্রুটি হয়েছে, 2টি নির্বাচনে আমি মনে করি না যে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, আমি বলি না। কিন্তু আপনারা তো এই নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করছেন। ধরুন আমি ধরেই নিলাম যে 1975 সালের 15 আগস্টের পর যে সামরিক শাসকরা ক্ষমতা আসছেন, তাদের বিরুদ্ধে হারুন সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় নেতা ছিলেন। আমরা লড়াই সংগ্রাম করেছি, আমরা লড়াই সংগ্রাম করে সামরিক শাসকদের বিদায় দিয়েছি, আমরা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনেছি। আমরা মনে করেছিলাম যে 91 সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার মধ্যে দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। কিন্তু কি দেখলাম আমরা, যে সেই জিয়া রহমান স্টাইলে বা এরশাদ সাহেব স্টাইলে নির্বাচন প্রক্রিয়া শুরু হলো, যে একটা হুন্ডা 2টা গুন্ডা ভোট কেন্দ্র দখল করা ছাড়া। ঠিক তাই করলেন। হুন্ডা মাগরের নির্বাচন, হুন্ডা মেয়র হানিফ সাহেবের নির্বাচন, তারপরে মোসাদ্দেক হোসেন ভালুর নির্বাচন, মিরপুরে কামাল মজুমদারের নির্বাচন। এবং এই যে আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন গ্রিন রোড 91 সালের পরে একটি উপনির্বাচন ছিল, সেই নির্বাচনে উনি যখন দেখতে গেলেন বিরোধী দলের নেত্রী, আজকে যেমন এমপিরা ভোট কেন্দ্রে যেতে পারে না, তখন কিন্তু বিরোধী দলের নেত্রী বা মন্ত্রীরা যেতে পারতেন। উনি গেলেন, তাকে যুব দলের এক কর্মী বের হয়ে এসে তার গাড়ি নামার সঙ্গে সঙ্গে গুলি করলেন। এই পরিবেশটা তো ছিল। হ্যাঁ, আমরা লড়াই সংগ্রাম করে আজকে গণতান্ত্রিক পরিবেশ আমরা ফিরে এনেছিলাম। কেন আজকে এই অবস্থা? এই যে আপনি বলেন যে 2014 সালের মানে 5ই ফেব্রুয়ারি নির্বাচন, 5ই ফেব্রুয়ারি নির্বাচনে তো সবাই ডাকার চেষ্টা করা হয়েছে, আসেন। আজকে 2018 30 ডিসেম্বর নির্বাচন সব দল অংশগ্রহণ করেছে। হারুন সাহেব নির্বাচনে জিতেছেন, হারুন সাহেব নির্বাচনে প্রতিযোগিতা করেছেন। কিন্তু নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য তো মাঠে থাকতে হবে। নির্বাচনে প্রতিযোগিতা, আমার হারুন সাহেব আমার ভাই বললেন ডবল স্টার তো আপনারা, আপনাদের মহাসচিব বগুড়া সদরে জিতলেন, উনি রিজাইন করলেন, ওই সিটে আবার আপনারা আর একজন বিএনপি প্রার্থী দিলেন অন্য সিটিতে। বগুড়ার সিটটা কিন্তু বিএনপি অধ্যক্ষ প্রপারের সিট, সেখানে বিএনপির কোন নেতারা না দিয়ে পাশের একজন ব্যবসায়ীকে এনে মনোনয়ন দিলেন। এটা কি ডবল স্টার না? আপনি বলতেছেন আপনার মহাসচিব পদত্যাগ করছে, আপনি আছেন পার্লামেন্টে, আপনি মহিলা এমপি আপনি সংরক্ষিত আসনে দিচ্ছেন, আবার মহাসচিবের সিটে আরেকজনের মনোনয়ন দিচ্ছেন। অর্থাৎ মানুষ বলে, দুষ্ট লোকেরা বলে যে বড় ধরনের উৎকেজ গ্রহণের মধ্যে দিয়ে সেদিনকে বগুড়া সিরাজ সাহেবকে মনোনয়ন দিয়েছেন। অর্থাৎ এই যে উপনির্বাচনে উৎকেজ গ্রহণ করেন আপনাদের নেতা, আমি জানি না, গায়েবের মালিক আল্লাহ। একটা বিরতি নিতে হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন। একটা বিরতি নিয়ে আমরা বিরতি থেকে ফিরে এসে এ বিষয়ে আমরা জনাব হারুনুর রশিদ এমপির বক্তব্য শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। জনাব হারুনুর রশিদ এমপি, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি, উদাহরণ দিয়ে বললেন জনাব এস এম কামাল হোসেন, কি বলবেন? আসলে উদরপিণ্ডি বুদর ঘাড়ি। আওয়ামী লীগ নিজেদের ব্যর্থতা, নিজেদের
ঢাকতে গিয়ে স্বাভাবিক কারণে তারা কিন্তু অন্যের দোষ খুঁজে বেড়ায়। বিএনপির সময় যে দু একটা নির্বাচনী এলাকায় অনিয়ম হয়নি বা আপনার অসঙ্গতি হয়নি সে কথা আমি বলবো না, কিন্তু এখন তো গোটা নির্বাচনী ব্যবস্থাই শেষ, যে কারণে আপনার এই বাংলাদেশের 50 বছরের ইতিহাসে আপনার এইভাবে আপনার বিশিষ্ট নাগরিকরা মহামান্য রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের ব্যাপারে আপনার জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য দাবি তুলে আপনার আজকে বলতে অসুবিধা নাই, কামাল ভাইরা দীর্ঘ 12 বছর যাবত এই ভোটারবিহীন ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে সত্য বলাটা একেবারেই ভুলে গেছে। তার মধ্যে আমি অন্যতম বলবো, দেখেন গোলাম মোহাম্মদ সিরাজ উনি 5 বারের এমপি, একবার দুবারের না, উনি কিন্তু 2018 সালে উনার ধনুর শেরপুর থেকে উনি নির্বাচনে প্রার্থী ছিলেন, কিন্তু এই দিনের ভোট রাত্রে হয়ে যাওয়ার কারণে উনি কিন্তু ওখান থেকে নির্বাচিত হন নাই। দলীয় সিদ্ধান্তের কারণে মহাসচিব আপনার সংসদে যোগ দেন নাই, সেখানে আমরা একটা প্রেক্ষাপটের কারণে এটার অন্য ব্যাখ্যা আছে, এগুলো আমি এখন আলোচনায় যাব না। সেইখানে উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজকে কি জন্য গোলাম মোহাম্মদ সিরাজ টাকা পয়সার বিনিময়, উনি তো 91 সাল থেকে এমপি এবং উনি বিএনপির সেখানে কামাল ভাই না, আমার মনে হয় তথ্য সঠিকভাবে উনি জানেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশ এখন একটা চরম কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি বা বাংলাদেশের যে 50 বছর পূর্তি আমরা উদযাপন করতে যাচ্ছি, এটি আমাদের জন্য বড় বেদনার, বড় কষ্টের। আজকে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে বলছে যে তোমাদের চক্ষু কর্ণ অন্তঃকরণ দিয়েছি। দুনিয়াটা ভাই ক্ষণস্থায়ী, দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। আজকে আল্লাহ পাক এই জন্যই বলছে যে তোমাদের কিয়ামতের সময় কিন্তু চক্ষু কর্ণ অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে। আজকে কামাল ভাইরা যে কথাগুলো বলছেন দলকে ডিফাইন করার জন্য কথা বলার দরকার নাই। আপনার বিবেক, আপনার মস্তিষ্ক, আপনার চক্ষু, আপনার কর্ণ আপনি দেখছেন যে এই কাজগুলো দেশে রাষ্ট্রে এখন অনিয়ম, যে অসঙ্গতিগুলো রয়েছে, এগুলো দূর করার জন্য আপনি আপনার দলের নেত্রীকে বলেন, আপনি আপনার দলের ফোরামে কথা বলেন। ক্ষমতা তো চিরস্থায়ী নয়, ক্ষমতা থেকে চলে যেতে হবে। আজকে বিএনপির আন্দোলন, আওয়ামী লীগের আন্দোলনের কারণে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসা হয়েছিল নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য, যে ক্ষমতাসীন যে দলই ক্ষমতা থাকুক না কেন তাদের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটির আলোকে কিন্তু এই কনসেপ্টটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে 2006 সালে বিতর্ক তৈরি হলো, অন 11 আসলো, আওয়ামী লীগ সেটাকে বাতিল করে দিল। বরং সেটাকে আরো আধুনিকায়ন, সেটাকে আরো সুন্দর করা যায় কি করে, সেখানে সকল দল অংশগ্রহণ, যেন নির্বাচন তো সকল দলের জন্য, সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে, সকল দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। নির্বাচন কমিশন প্রার্থীদেরকে নিরাপত্তা দিতে হবে। কামাল ভাই যে কথাগুলো বললেন সত্য, যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন থেকে সরে যাই। আপনি জানেন না 2018 সালে 40 জনের অধিক প্রার্থী যারা সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা আক্রান্ত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং আওয়ামী লীগের প্রার্থীদের, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা ভয়ানক ভাবে আপনারা আহত হয়েছিলেন। প্রায় শতাধিক প্রার্থী যারা বাড়িতে আপনার আইন প্রয়োগকারী সংস্থাদের ঘেরাও ছিলেন, যারা কোনো নির্বাচনী প্রচারণায় যেতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে 11তম পার্লামেন্টের মতো এত কলঙ্কজনক নির্বাচন অতীতে কখনোই হয়নি। আমরা 2014 সালে নির্বাচনে যাইনি, আমরা বলেছিলাম যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চাই। আওয়ামী লীগ বললো সারা বিশ্বে, সারা পৃথিবীতে নির্বাচন হয় ক্ষমতাসীন দলের অধীনে, আমরা 2018 সালে নির্বাচনে গেলাম। আমার বিষয়টা আমি এই জন্যই বলা যে মতভেদ, মত পার্থক্য দোষের কিছু নয়। আপনারা আইন করলেন যে আমরা ক্ষমতা থেকে নির্বাচন করবো, ভালো কথা। আপনার নির্বাচনটা আমরা 2018 সালে অংশগ্রহণ করলাম, নির্বাচনটা আপনি দেখিয়ে দিলেন না কেন যে ক্ষমতা থেকেও স্বচ্ছ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করা যায়? অবশ্যই করা যাবে, এটি সরকারের সদিচ্ছার প্রশ্ন। সরকার যদি চায় যে নির্বাচন সঠিক হবে, নির্বাচনে সকল অংশগ্রহণ করবে, শান্তিপূর্ণ হবে, এই প্রশাসন দিয়ে, এই পুলিশ বাহিনী দিয়ে, এই আপনার আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটি শুধু সরকারের সিদ্ধান্তের প্রশ্ন, সদিচ্ছার প্রশ্ন। আমরা নির্বাচন আসছি আবার। জি, জনাব এস এম কামাল হোসেন, উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে, কি বলবেন? এই রাষ্ট্রযন্ত্র দ্বারা। জনাব হারুন রশিদ, আমি আবার আসবো আপনার কাছে। জনাব এস এম কামাল হোসেনের ব্যাখ্যা শুনি। উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে। উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে, এটা তো আমি হারুন ভাইয়ের জন্য বলতে পারি যে উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে হারুন ভাইকে যদি পশ্চাৎ যাইতে পারে। বিষয়টা হচ্ছে যে এইখানে, হ্যাঁ, আমি বলি না যে এই, আমি তো বলেছি যে এই নির্বাচন যে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, আমি এতে বলি। এর জন্য দায়ী কি খালি সরকারি দল? বিরোধী দলের কোনো দায়ী দায়িত্ব নেই। আপনি একটা দেখেন 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনকে একটি সব দলের অংশগ্রহণ করার জন্য সেদিনকে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে কিন্তু ফোন করেছিল। আপনার মিডিয়াগুলো জানেন সবাই। উনি কি আসেন, একটা হচ্ছে কি সমাধানের পথে আলোচনা, নইলে আন্দোলন। বিএনপি যখন আন্দোলন করছে, বিএনপি আলোচনার জন্য ডাকা হলো, বিএনপির নেত্রী কি উত্তর দিলেন আপনারা জানেন।
এবং সেদিন কি কারণে উনি আসলেন না? সেদিন নিজামানের মুক্তির দাবিতে হরতাল ছিল, উনি আসলেন না। উনি বললেন পরে জানাবেন, আসলেন না। তাহলে আলোচনা সমাধানের পর তো আলোচনা, নাহলে আন্দোলন করে এই সরকারকে উৎখাত করতে হবে। কোনোটাই করলেন না, আলোচনা করলেন না, আলোচনা না করে আবারও নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করলেন, সারা দেশে জ্বালা পোড়ার করলেন, প্রিজাইডিং অফিসারকে হত্যা করলেন, 135 জন সাধারণ মানুষকে হত্যা করলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী 20 জন লোক জীবন দিল, যাকে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেল, নির্বাচন কেন্দ্রে কেউ গেল না। উন্ডা বলেন 151টা বিনা প্রতিদ্বন্দ্বিতা, সেটা বাস্তব সত্য। হবে না কেন? শক্তিশালী দল হচ্ছে বিএনপি। বিএনপি যখন নির্বাচনে না যায় তখন বাকি 151টা সিটে মনোনয়ন দেওয়ার মতো অনেক দল বাংলাদেশে নাই, এটাই বাস্তবতা। সেই ক্ষেত্রে বিএনপি জ্বালা পোড়া শুরু করছেন আন্দোলন ঠেকানোর নামে। আমি তো বললাম যে 135 জন লোককে হত্যা করে মারলেন, 20 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী লোককে মারলেন, প্রিজাইডিং অফিসারকে মারলেন, ভোট কেন্দ্রে জ্বালিয়ে দিলেন, মানুষ ভয়ে ভোট কেন্দ্রে গেল না, যাতে ভোট সংখ্যা কম হলো। ঠিক 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে উন্ডার যে জোট করেছিলেন, আমি যদি বলি সেই জোটের মধ্যে কিন্তু টানাপোড়া শুরু হলো। কি কারণে টানাপোড়া শুরু হলো? জোটের সিদ্ধান্তের বাইরে, কামাল হোসেনের নেতৃত্বে যে জোট করেছিলেন সেই জোটের সিদ্ধান্তের বাইরে একক তারেক জিয়ার সিদ্ধান্তে 20 জন জামাতকে মনোনয়ন দিলেন। এবং সেদিনকে কামাল হোসেনের কি বক্তৃতা, যেটা দুঃখজনক। এবং জোট কিন্তু আন্তরিকভাবে মাঠে নামলেন না। মাঠে না নামলে বিএনপি নেতা কর্মীরা মনে করলেন যে আমরা তো ক্ষমতায় যেতে পারতেছি না, তাহলে আমরা দূরে থাকি। যার ফলে হ্যাঁ, যেটা বিএনপি শক্তিশালী প্রতিপক্ষ থাকলে কিন্তু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এবং ভোট কেন্দ্র, মানুষ ভোট চায়, ভোট কেন্দ্র নির্বাচন সুষ্ঠু হয়। শক্তিশালী প্রতিপক্ষ না থাকলে সেই ক্ষেত্রে ভোট কেন্দ্রে কিছু অনিয়ম হয়, এটা আমি অস্বীকার করি। কিন্তু আজকের জন্য দায়ী কে? দায়ী তো বিএনপিও দায়ী। আমি আপনার বলি, আজকে ওনারা যেটা বলছেন যে দেখেন, আজকে কিন্তু মানুষের, আমরা কোনো অবান্তর কোনো কথা বলি না, মানুষের আস্থা আছে এই সরকারে। যদি আস্থা না থাকলো তাহলে বিএনপির পক্ষে মানুষ র্যালি করতো। আজকে আস্থা সেই কারণে, কারণ আপনি দেখেন বাংলা পৃথিবীর বিভিন্ন সংস্থা, আপনাদের এই টেলিভিশনে আমি দেখেছি, আপনাদের একটি পত্রিকা প্রতিদিনে আমি দেখেছি যে আইআরআই নামে একটি সংস্থা, 83% লোক মনে করে যে আজকের প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে এগিয়ে নিয়েছেন তারা প্রধানমন্ত্রীকে সমর্থন করে। কেন করেন? এই করোনার মধ্যেও প্রধানমন্ত্রী, আপনি জানেন যে উনি বাংলাদেশটাকে, অনেকে মনে করেছিল, আমাকে একটু সময় দেন, অনেকে মনে করেছিল অনেক লোক না খেয়ে মারা, কিন্তু যিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, জনগণের নেত্রী, যিনি বাঙালিকে নিয়ে ভাবেন এবং সময় উপযোগী সিদ্ধান্ত নেন, দিন রাত পরিশ্রম করে অর্থনীতিকে চাঙ্গা করার লেগে এই করোনার মধ্যে উনি 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন, 1,21,353 কোটি টাকা, যার মধ্যে আপনি 3,54,00,000 মানুষ কিন্তু উপকারী হলেন বিভিন্নভাবে। আজকে অর্থনৈতিকভাবে কিন্তু দেশটা আবার ঘুরে দাঁড়িয়েছে। এবং আপনি দেখেন এর মধ্যেই আজকে পৃথিবীতে 28 বছর, বাংলাদেশে যারা 28 বছর ক্ষমতায় ছিল তারা কি দিয়েছেন? সীমান্ত চুক্তি করতে পারেন। এই জননেত্রী শেখ হাসিনা সীমান্ত চুক্তি করেছেন, সমুদ্র বিজয় করেছেন। আপনি আজকে বাংলাদেশ স্যাটেলাইটের দিক দিয়ে আজকে 57তম দেশ। আজকে বাংলাদেশ পারমাণবিক ক্লাবের 32তম সদস্য। আজকে বাংলাদেশ সাবমেরিন কেবলের যুগে প্রবেশ করেছেন। আজকে বাংলাদেশ হচ্ছে 41তম দেশ। আজকে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। অর্থাৎ মানুষ মনে করে, এমন আমার হারুন ভাই যে কামাল ভাইরা অতীত টানে, মানুষ কেন বিএনপির দিকতে মুখ ফিরিয়ে নিয়েছেন, আন্দোলনে মানুষ তাদেরকে সমর্থন করে না। আমি এই যে বিশিষ্ট নাগরিকদের কথা বললেন, আমি ওনাদের শ্রদ্ধা করি। এই করোনার সময় ওনারা জনগণকে একটু আহ্বান করতে পারেন না যে আপনারা মানুষের পাশে দাঁড়ান? এই যে একটি পদ্মা সেতুর মতো সেতু হলো, হ্যাঁ, যেটা বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করলো, মানে বিশেষজ্ঞরা বলছেন যে 1.2 শতাংশ প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে বাংলাদেশ। আজকে বিশ্বে মানুষ মনে করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা, আজকে পদ্মা সেতু করার নিজস্ব অর্থায়ন। বিশ্ব ব্যাংক যেখানে ষড়যন্ত্র করেছিল, অনেকেই ষড়যন্ত্র করেছিল, আজকে সেই ব্যাপারে ওনাদের কোনো কথা নেই। আজকে দেখেন ভাস্কর্য নিয়ে ওনারা প্রগতিশীল মনে, আজকে ভাস্কর্য নিয়ে কথা বলছেন। হ্যাঁ, ভাস্কর্য নিয়ে ওনাদের অনেকের আছে, বঙ্গবন্ধুর কথা শুনলে অনেকের জ্বালা পড়ে, কিন্তু ভাস্কর্য নিয়ে যখন কথা বলছে
উনরা তো অসাম্প্রদায়িক বাংলাদেশ। উনরা কারা? উনরা কোন রকম জনগণ থেকে বিচ্ছিন্ন, কোন রকম একটি কেয়ারটেকার সরকারের সদস্য হইতে চান, কিছুদিন মাতব্বরি করতে চান। জীবনে জনগণের দ্বার গোড়ায় হচ্ছে, জনগণের এক কাপ চা খাইছে কিনা শব্দ। জি, আমি আপনার কাছে আরো একবার আসবো। জনাব এস এম কামাল হোসেন, জনাব হারুনুর রশিদ এমপি, বিএনপির দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এটি বলছেন জনাব এস এম কামাল হোসেন, এবং আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আপনার কি মূল্যায়ন? জি ধন্যবাদ। আসলে আমি কামাল ভাইয়ের যে কথাগুলো উত্তর দিতে গেলে তো সময় লাগবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2014 সালের একতরফা নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা নিয়ম রক্ষা নির্বাচন, আমরা অতি সত্বর সকলকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করব। এটি কিন্তু আমার কথা নাই, এটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। আজকে ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি হয়েছে, কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়, এটা উদ্বেগ আমাদের আরো বাড়িয়ে দিয়েছে। আজকে আমি ভারতীয় আপনার রাষ্ট্রদূতের যে বক্তব্য শুনলাম যে আওয়ামী লীগ ছাড়া তাদের বাংলাদেশে কোনো বন্ধু নাই, তার মানে বাংলাদেশের জনগণের সাথে তারা বন্ধুত্ব সৃষ্টি করতে চায় না। বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে তারা বন্ধুত্ব সৃষ্টি করে বাংলাদেশকে শাসন শোষণ করতে চায়। আজকে কামাল ভাই যে কথাগুলো বলেছেন, বিশ্ব অনেক কথা, সেখানে বাংলাদেশে আজকে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় দেখেন যে বিশ্ব সম্প্রদায়কে 7টি মানবাধিকার আন্তর্জাতিক সংগঠন আহ্বান জানিয়েছে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আজকে উন্নয়নের কথা বলে সরকার জনগণকে আমি বলবো একদম সুস্পষ্টভাবে বিভ্রান্ত করছে। এটা লুটপাটের উন্নয়ন তন্ত্র চলছে। আমি পদ্মা সেতু নিঃসন্দেহে আমাদের একটি বড় অর্জন, কিন্তু আজকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে পদ্মা সেতু 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ শুরু করেছিলেন। এটার জন্য বিদেশি কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, এর প্রাক্কলন তৈরি করা হয়েছে। 8,000 কোটি টাকার 2018 সালে এটি চালু হওয়ার কথা ছিল। 8,000 কোটি টাকার প্রকল্প 30,000 কোটি টাকায় গিয়ে ঠেকেছে, এবং 2022 সালে শোনা যাচ্ছে চালু হবে, সেটি 50,000 কোটি টাকায় গিয়েও ঠেকতে পারে। তাহলে একটি প্রাক্কলন তৈরি করার সময়, একটি প্রকল্প বাস্তবায়নের জন্য যে প্রাক্কলন তৈরি করা হয়, এর পিছনে যে কনসালটেন্সি দেওয়া হয়েছে বৈদেশিক, তাহলে সেগুলোর অর্থ কি, সেগুলোর প্রয়োজন কি ছিল আপনার? এই যে আমি যেটা আজকে মেট্রো রেল তৈরি হচ্ছে, আজকে বড় বড় প্রকল্প, এগুলোর জন্য কোনো জবাবদিহিতা আছে? আজকে আপনার কুইক রেন্টাল তৈরি করা হচ্ছে, বিনা টেন্ডার ইন্ডিমিনিটি নিয়ে আসা হয়েছে। এই সমস্ত ব্যাপক অর্থের লুটপাট হচ্ছে, যে কারণে গত 10 বছরে বাংলাদেশ থেকে 8 লক্ষ কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার হয়েছে। বেগম পাড়া তৈরি হয়েছে, সেকেন্ড হোম তৈরি হয়েছে, ইউরোপ আমেরিকায় বিলাসবহুল সব জীবনযাপন করছেন কারা? এটি উচ্চ আদালত থেকে কিছুদিন আগে আপনার দুর্নীতি দমন কমিশনকে সরকারকে বলা হয়েছে যে এদের তালিকা দেওয়া হোক, এই তালিকা প্রকাশ করা হচ্ছে না। এটা জানতে চাই, এটাতে উম্মা প্রকাশ করেছে আপনার উচ্চ আদালত। সত্যিকার অর্থে এই কথাগুলো বললে কামাল ভাইরা তখন বলবেন যে হ্যাঁ বিএনপি তো অমুক করেছে, এই করেছে, এই সমস্ত কথা বলবেন। আমার কথা হচ্ছে কামাল ভাই, আপনারা দীর্ঘ 12 বছর যাবৎ ক্ষমতায় আছেন। ক্ষমতা কিন্তু স্থায়ী না। বিবেক, বিবেচনা, নীতিবোধ, নৈতিকতা, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, দোষের কিছু না। কিন্তু কথা হচ্ছে যে আজকে দেশটাকে আমরা কোথায় নিয়ে গেছি। সাম্প্রদায়িক কথা বলে আজকে আপনি মুক্তিযুদ্ধে ভাস্কর্য বা মূর্তির কথা বলছেন। এই 10 বছর যাবত বহু জায়গায় শেখ মুজিবের ভাস্কর্য আপনার মূর্তি তৈরি হয়েছে। আজকে হঠাৎ করে আওয়ামী লীগ প্রতিপক্ষ বানাচ্ছে কাকে? কথা বলছেন আপনি বিএনপির সাথে, বিএনপি কে প্রতিপক্ষ ভাবছেন, কিন্তু আজকে আপনি কার সাথে আলোচনায় বসছেন? আলেম ওলেমাদের সাথে। তাদেরকে আপনি প্রতিপক্ষ বানাতে চাচ্ছেন, আন্তর্জাতিক বিশ্বে দেখাতে চাচ্ছেন যে না বিএনপি নামে এখানে কোনো অস্তিত্ব নাই, এখানে যত সব উৎপাত করছে এই সমস্ত সাম্প্রদায়িক শক্তি, এই সমস্ত আলেম ওলেমারা, মোল্লা মৌলবীরা আজকে এই সমস্ত করে বেড়াচ্ছে। এদেরকে যদি দমন করতে হয় তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এর পিছনে একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে, কোনো সন্দেহ নাই। যে কারণে বাংলাদেশের এই 50 বছর পূর্তিতে আসেন আলোচনা, আজ পবিত্র সূরা বাকারাই বলছে আল্লাহ রাসূল একদম জি জনাব হারুনুর রশিদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ দিকে আছি। জনাব এস এম কামাল হোসেন, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনে অনুষ্ঠান শেষ করব। আমি আলোচনায় বিশ্বাস করি। আমি একটা কথা বলি, আলেম ওলামাদের কথা বলি, আলেম ওলামাদের ওই আলেম ওলামাদের সাথে বসা হয়েছে যারা কওমি মাদ্রাসার শিক্ষক, কওমি মাদ্রাসার ছাত্রদের শিক্ষা দেয়, যাতে কওমি মাদ্রাসা ব্যবহার না করে কেউ রাজনীতি করতে না পারে। ভাস্কর্যের ব্যাপারে যারা কথা বলছেন তাদের সাথে কিন্তু বসায় না। আর একটা যেটা কথা বললেন, হ্যাঁ আলোচনা হওয়া উচিত, কার সাথে কার আলোচনা হবে? যিনি বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দেবে তাদের সাথে আলোচনা হবে, যিনি আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায় তার সাথে আলোচনা হবে, না যিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তার সাথে আলোচনা হবে, যিনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে তার সাথে আলোচনা হবে?
আলোচনাটা হতে হবে, আলোচনা অনেকবার হয়েছে। আমি একটু বলি, আর আধা মিনিটের শেষ। হারুন ভাই, আপনি আলোচনার জন্য অনেকবার হয়েছে, আপনি বলেন। আপনি একজন রাজনীতি কর্মী থেকে আজকে নেতা হয়েছে। যেদিন ও সাহেব মারা যায় সেদিন মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন, আমি ধরে নিলাম আপনাদের বাসায় লোক দেখানোর জন্য গেছে, পত্রিকায় নিউজ করার জন্য গেছে, ধরে নিলাম। তারপরে কি শিমুল বিশ্বাস ওই কি গেটের উপর দেশে খাতা তুলবে, ধরে তুলে বলে এখানে সিগনেচার করেন? এটা কি শিষ্টাচার? এটা কি আলোচনার জন্য আলোচনা হয়? এই ধরনের বঙ্গবন্ধুর তনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই ধরনের বিয়াদবি করা, আপনি আলোচনার কথা বলেন? হ্যাঁ, আমরা আলোচনায় বিশ্বাস করি, আলোচনা ছাড়া কোনো সমাধান হয় না। কামাল হোসেন চিঠি দিয়েছে নির্বাচন সামনে করে, আপনাদের সাথে বসে নেই জননেত্রী শেখ হাসিনা। অনেককে মনে করেছিলেন বসবে না, বসে নেই। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা বসে নেই। আর সময় নেই আমাদের হাতে। জনাব এস এম কামাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব হারুনুর রশিদ, আপনাকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আরও সংবাদ এবং আরও সংবাদের বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।